নবম দশম শ্রেণীর ইজি আইসিটি বই থেকে এই পর্বে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব প্রথম অধ্যায় থেকে। আমরা যদি প্রথম প্রশ্নটা খেয়াল করি, প্রথম প্রশ্ন হচ্ছে ইমেইল পদ্ধতি আবিষ্কার ব্যাখ্যা করো। মানে ইমেইলের যে পদ্ধতি, আমরা যে এখন ইমেইল ব্যবহার করি, এটার আবিষ্কার ব্যাখ্যা করতে বলা হয়েছে। দ্রুত ও স্বল্প খরচে যোগাযোগের অন্যতম মাধ্যম হলো ইমেইল। এটি 1971 সালে র্যামন স্যামুয়েল ট্যামলিনসন কর্তৃক আবিষ্কৃত হয়। র্যামন স্যামুয়েল ট্যামলিনসন যুক্তরাষ্ট্রের আরপানেট প্রকল্পে কাজ করার সময় ইমেল পদ্ধতি চালু করেন। এর ফলে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বার্তা পাঠানো সহজ হয়। প্রথম কথা হচ্ছে, এটা কবে আবিষ্কৃত হয়েছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 1971 সালে। এটা কে আবিষ্কার করেছিলেন? র্যামন স্যামুয়েল টমলিনসন। এবং এটা কখন আবিষ্কার করছিলেন? স্যামুয়েলস যখন হচ্ছে আরপানেট কোম্পানিতে জব করতেন, তখন হচ্ছে উনি এই পদ্ধতিটা আবিষ্কার করেন। স্টিভ জবস তথ্য প্রযুক্তিতে কি অবদান রেখেছেন? আইফোন আবিষ্কার করছেন। যাই হোক, তথ্য প্রযুক্তিতে স্টিভ জবস গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি তথ্য প্রযুক্তি তথা আধুনিক কম্পিউটার, স্মার্টফোন ও ডিজিটাল প্রযুক্তির বিকাশে অন্যতম পথ প্রদর্শক। কেননা তার উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান অ্যাপল তথ্য প্রযুক্তিতে বিপ্লব ঘটায়। তিনি স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েনকে সাথে নিয়ে অ্যাপল প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠান ফোন, ইন্টারনেট ও মাল্টিমিডিয়াকে এক ডিভাইসে একত্র করে স্মার্টফোন প্রযুক্তিতে বিপ্লব ঘটায়। পরিশেষে বলা যায়, স্টিভ জবস তথ্য প্রযুক্তিতে অবদান না রাখলে তথ্য প্রযুক্তির আধুনিক পর্যায়ে আসতো না। তাহলে উনি যেটা করলেন, তার প্রতিষ্ঠানে যে ফোন, ইন্টারনেট ও মাল্টিমিডিয়াকে এক ডিভাইসে একত্র করে স্মার্টফোন প্রযুক্তিতে বিপ্লব ঘটান। বিল গেটস তথ্য প্রযুক্তিতে কি অবদান রেখেছেন? তথ্য প্রযুক্তিতে বিল গেটস ব্যাপক অবদান রেখেছেন। সফটওয়্যার শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান মাইক্রোসফট তিনি ও তার বন্ধুরা মিলে প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠানের তৈরি এমএস উইন্ডোজ, এই যে এমএস উইন্ডোজ, এটা কেউ দেখো না এমন কেউ নাই। অপারেটিং সিস্টেম পার্সোনাল কম্পিউটারে ব্যাপক জনপ্রিয়, এখন পর্যন্ত চালু আছে। অফিস সফটওয়্যার, এমএস অফিস, তারপরে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট ইত্যাদি সফটওয়্যারগুলো মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি। এসব ব্যবহারিক সফটওয়্যারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা যে কত বেশি তা আমরা সহজে উপলব্ধি করতে পারি। সংক্ষেপে বলা যায়, বিল গেটস আধুনিক সফটওয়্যার প্রযুক্তি ও পার্সোনাল কম্পিউটারের বিস্তারে অন্যতম প্রধান অবদানকারী। ডব্লিউডব্লিউডব্লিউ কিভাবে আবিষ্কৃত হয়? টিম বার্নার্স-লির উদ্যোগে 1989 সালে ডব্লিউডব্লিউডব্লিউ আবিষ্কৃত হয়। তিনি ইউরোপীয় পারমাণবিক গবেষণা কেন্দ্রে কাজ করার সময় বিশ্বের বিভিন্ন প্রান্তের বিজ্ঞানীদের মধ্যে তথ্য আদান প্রদান করার জন্য ডব্লিউডব্লিউডব্লিউ ধারণাকে সামনে আনেন। এর মাধ্যমে এক নথি অন্য নথিতে লিঙ্কের মাধ্যমে যাওয়া সম্ভব। 1993 সালে ডব্লিউডব্লিউডব্লিউ প্রযুক্তি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পরবর্তীতে এটি আধুনিক ইন্টারনেটের ব্যবহারের প্রধান মাধ্যম হয়ে ওঠে। মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা 1989 সালে কে আবিষ্কার করেন? টিম বার্নার্স-লি। তিনি কোথায়, যে পারমাণবিক গবেষণা কেন্দ্রে যখন কাজ করতেন, তখন বিভিন্ন তথ্যকে এক জায়গায় সেট করার জন্য উনি এই সিস্টেমটা তৈরি করেন এবং এখানে সমস্ত নথি আপলোড করা থাকতো। ওইখান থেকে ক্লিক করে সবাই যে যার মতো করে দেখে নিত, যার ফলে এক গবেষণা কেন্দ্রের সাথে আরেক গবেষণা কেন্দ্রের যোগাযোগ করাটা এবং ইনফরমেশন পাস করাটা অনেক সহজ হয়ে গেছিল। তো সেটাই পরবর্তীতে আমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কত সালে? 1993 সালে। এবং এটাই এখন ইন্টারনেটে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন হচ্ছে, ফেসবুক ব্যবহারের সমূহ লেখো। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেসবুক। ব্যবহারকারীগণ নিম্নোক্ত কাজের ক্ষেত্রে ফেসবুক ব্যবহার করে থাকেন। মানে ফেসবুকের যে সুবিধা আছে, এই সুবিধা তুমি তো তোমার মতো করে অনেকগুলো লিখতে পারো, সমস্যা নাই। এই যে বন্ধু সংযোজনের মাধ্যমে যোগাযোগ, সামাজিক সম্পর্ক তৈরিতে, মানে আমরা তো ফেসবুকে ফ্রেন্ড হইতে পারি, তাই না? ফ্রেন্ড হওয়ার মাধ্যমে হচ্ছে একটা সামাজিক সম্পর্ক তৈরি করা যায়। তারপরে বার্তা প্রেরণের মাধ্যমে বন্ধু, পরিবার, আত্মীয়দের তাৎক্ষণিক যোগাযোগ করতে পারা হয়, যেটা ফেসবুক মেসেঞ্জারে সম্ভব। ব্যক্তিগত তথ্য, মতামত প্রকাশ, দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর, তথ্য মতামত দ্রুত জানাতে, তারপরে হচ্ছে চাকরির বিজ্ঞপ্তি ও ক্যারিয়ার সংক্রান্ত তথ্য জানতে মানুষ ফেসবুক ব্যবহার করে। ই লার্নিং বলতে কি বুঝো? ইন্টারনেটের মাধ্যমে কোনো কিছু শেখাই হচ্ছে ই লার্নিং। এই যে তুমি আমার ক্লাসটা দেখতেছো, এই ক্লাসটা তুমি কিভাবে দেখতেছো? ইন্টারনেটের মাধ্যমেই দেখতেছো, সুতরাং এটা একটা ই লার্নিং। তো এই ই লার্নিং বলতে কি বুঝো? যে ইলেকট্রনিক মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা গ্রহণ এবং শিক্ষা প্রদান করার পদ্ধতি হলো ই লার্নিং। তারপরে এটি হলো আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা, যা শিক্ষা গ্রহণকে সহজ, দ্রুত, সবার জন্য উন্মুক্ত করেছে। অনলাইন ক্লাসরুম, ভিডিও লেকচার, ইবুক, অনলাইন পরীক্ষা মূল্যায়ন, বিভিন্ন অনলাইন কোর্স, জুম, মিট, অনলাইন ক্লাস প্রভৃতি হলো ই লার্নিং এর উদাহরণ। আর অনেক আছে। ই লার্নিং এর সুবিধাসমূহ লেখো। অনেকগুলো সুবিধা লেখা যায়, এখানে কোনো খুব একটা খরচ নাই।
তারপরে হচ্ছে এটা যে কোনো জায়গায় যে কোনো সময় বসে করা যায়। তারপরে হচ্ছে এইটার কি বলে তোমার উন্নত টাইপ হচ্ছে টেকনোলজি আমরা এর মধ্যে সুবিধা পেয়ে থাকি। তারপরে হচ্ছে ভালো টিচারের ফ্যাসিলিটিস পেয়ে থাকি। তারপরে যেটা আমার আশপাশে নাই সেটা হচ্ছে আমি শিখতে পারি অনলাইনের মাধ্যমে। এরকম আর অনেকগুলো সুবিধা লেখা যায়। তো এখানে আমরা দেখো কয়েকটা লিখলাম যে নিজের সুবিধা মতো যে কোনো সময় শেখা যায়, তারপরে যে কোনো স্থান থেকে শিক্ষা গ্রহণ করা যায়, যাতায়াত অন্য বই ও আবাসন খরচ কমে যায়, নিজের সুবিধা মতো রেকর্ড লেকচার বা ভিডিও লেকচার বারবার দেখা যায়। আচ্ছা, ই লার্নিংকে সনাতন পদ্ধতির পরিপূরক বলা হয় কেন? ই লার্নিংকে সনাতন পদ্ধতির মানে সনাতন পদ্ধতি মানে হচ্ছে পূর্বের, আগে যেই ধারাবাহিকতা বা আগের যেভাবে চলতো আর কি, সেই পদ্ধতির পরিপূরক বলা হয় কেন? মানে সেটা একটা পূর্ণতা লাভ করছে কিভাবে? ধরো আমাদের অনেক কিছু বইয়ের মধ্যে আমরা অনেকগুলো পড়তে গিয়ে আমরা একটা ভিজুয়ালের প্রয়োজন হয়, এই যে ই লার্নিং এর মাধ্যমে সেই ভিজুয়ালটা তোমাদের সামনে দেখানো সম্ভব হয়েছে। তাহলে আগে ধরো আমরা নর্মালি পড়তাম, এখন সেটা যখন ভিজুয়ালি হয়েছে তখন সেই জিনিসটাকে একটা পরিপূর্ণতা লাভ করেছে না, বা আমার জন্য শেখা অনেক সহজ হয়েছে না? বা আগে আমরা একটা ক্লাস একবার করতে পারতাম, এখন যখন এটা রেকর্ডেড থাকে আমি বারবার করতে পারতেছি, তাহলে আমার শেখার প্রসিডিওরটা কি আরো ভালো হয়েছে না? তাহলে আমি ওই অফলাইন এবং অনলাইনের কম্বিনেশনে কি হচ্ছে, আমার শিক্ষার পদ্ধতিটা অনেক বেশি সহজ হয়ে গেছে। তার মানে সনাতন পদ্ধতি যেটা ছিল সেটাকে আমরা অনলাইনে ট্রান্সফার করে দুইটা একটা পরিপূর্ণতা লাভ দিয়েছে। তো এখানে দেখো এটি শ্রেণীকক্ষের বাহিরে অতিরিক্ত সহায়তা দেওয়ার মাধ্যমে সনাতন শিক্ষাকে শক্তিশালী করে। সনাতন পদ্ধতির ক্লাসে পড়ানোর বিষয় ই লার্নিং এর মাধ্যমে বারবার দেখাও শোনা যায়, ফলে পাঠ পুনরাবৃত্তির সুযোগ পাওয়া যায়। সনাতন পদ্ধতিতে শেখা সম্ভব না হলে ই লার্নিং বিকল্প সমাধান দেয়, ফলশ্রুতিতে সময় ও স্থানের সীমাবদ্ধতা দূর হয়। ই গভর্নেন্স কি? ই গভর্নেন্স হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে সরকারি সেবা গ্রহণ করাটাই বা সরকারি সেবা পাওয়াটাই হচ্ছে ই গভর্নেন্স। তো এইটার উদাহরণ কি হতে পারে? ধরো তুমি পাসপোর্ট করতে পারো এখন বাসায় বসে অ্যাপ্লিকেশনের মাধ্যমে, তুমি জন্ম নিবন্ধন করতে পারো, তুমি ট্যাক্স দিতে পারো, এগুলো কি অনলাইনে তুমি এখন করতে পারতেছো বাসায় বসে, বা সরকারি যেই সমস্ত সুবিধাগুলো তুমি বাসায় বসে নিতে পারতেছো। এটাই হচ্ছে ই গভর্নেন্স। ই গভর্নেন্সের উদ্দেশ্যগুলো কি 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 হইতে পারে? মানে প্রতিদিন হচ্ছে সেবা দেয়া, সেবাকে সহজলভ্য করা, কস্ট কম নিয়ে আসা, হ্যাসেল কমানো, দুর্নীতি রোধ করা, এই তো এরকম আর অনেকগুলো পয়েন্ট লেখা যায়। তো জনগণের দোরগোড়ায় দ্রুত সরকারি সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে সরকারি সেবাকে সহজলভ্য করা, তারপরে সরকারি কাজকর্মে স্বচ্ছতা নিশ্চিত করা, দালাল ও অনিয়ম কমিয়ে দুর্নীতি হ্রাস করা, কাগজপত্র যাতায়াতের ঝামেলা কমিয়ে সময় ও খরচ সাশ্রয় করা। এগুলো হচ্ছে ই লার্নিং এর ই গভর্নেন্সের সুবিধা। এছাড়া আমরা আরো অনেকগুলো সুবিধা লিখতে পারি। তো এটাই ছিল আমাদের এই পর্বে ইজি আইসিটির সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনা প্রথম অধ্যায় থেকে। পরবর্তী পর্বে আমরা অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ইজি আইসিটি বইটি সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।